ঠিক আছে, তাহলে ফাইনালি আপনারা সেকেন্ড সেমিস্টারে আসলেন, তাই না? অনেক কষ্ট করে আসার কথা ছিল অনেক আগে, তাই না? সেকেন্ড সেমিস্টার সিস্টেমিক ডিজিজ ব্যাচ 304। ঠিক আছে, আপনাদের অলমোস্ট এখন সেকেন্ড সেমিস্টার কি লাস্টের পর্যায়ে থাকবে। যদি খুবই কন্টিনিউ ভাবে চলতো সেকেন্ড সেমিস্টারের লাস্ট পর্যায়ে থাকতেন আপনারা, বাট যেভাবেই হোক ওকে। তাহলে আমাদের টপিকসের নাম কি? সিস্টেমিক ডিজিজ। হ্যাঁ, আমরা একটু দেখি সিস্টেমিক ডিজিজ সম্পর্কে একটু জানি। দেখেন ফার্স্ট সেমিস্টার যখন আমরা পড়লাম তখন কিন্তু আমাদের পড়ার মূল টপিকসটাই ছিল কি? সিস্টেম না? মূল টপিকসটা কি ছিল? সিস্টেম। এই সিস্টেম হতে পারতো কি? মাসকুলোস্কেলিটাল সিস্টেম, তাই না? তারপরে কি ছিল আমাদের? ডাইজেস্টিভ সিস্টেম। এরপরে কি ছিল? সিভিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেম। তারপরে কি? নার্ভাস সিস্টেম, ইউরিনারি সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, তাই না? রেসপিরেটরি সিস্টেম। তারপরে কি ছিল? স্পেশাল সেন্স ছিল আমাদের, তাই না? স্পেশাল সেন্স ছিল, রিপ্রোডাক্টিভ সিস্টেম ছিল, ভিটামিন, মিনারেলস, ফুড অ্যান্ড নিউট্রিশন আমরা পড়ছিলাম। এখন কথা হচ্ছে এই যে ফার্স্ট সেমিস্টারে এতগুলো টপিকস আমরা পড়ে আসছি, তাই না? এই টপিকসগুলো পড়েছি সবকিছুই নর্মাল ফিনোমিনা থেকে। ঠিক আছে, একইবারে আমরা চিন্তা করতে পারি যে এখন কি শরতের আকাশ, তাই না? যা পড়ছি পুরাটাই কি ছিল? শরতের আকাশ, সাদা মেঘ দিয়ে কি কিন্তু বর্ষার আকাশ কিন্তু আবার আলাদা, তাই না? আবার যদি চিন্তা করেন গ্রীষ্মের আকাশ, সেটাও আবার কি আলাদা। দুইটাতেই প্রবলেম আছে, একটাতে প্রচন্ড রোদ, আরেকটাতে কি প্রচন্ড বৃষ্টি। আবার চিন্তা করেন শীতের আকাশ, পুরাটাই কুয়াশা। তার মানে নর্মাল কন্ডিশন আর থাকছে না, সবই কি অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। আর এই অ্যাবনর্মাল কন্ডিশনগুলোকে আমরা কি বলছি? ডিজিজ। তারপরে এতদিন পর্যন্ত আমরা পড়েছি ব্লাডের কি, ব্লাডের ফাংশন কি, ব্লাড সেল কতগুলো থাকে, হিমোগ্লোবিন কতগুলো থাকবে, তাই না? হিমোগ্লোবিন কাকে বলে? দেখেন সেকেন্ড সেমিস্টারে আগেই বলে দিই, সেকেন্ড সেমিস্টারে কিন্তু আমরা ফার্স্ট সেমিস্টারের যে চ্যাপ্টারে পড়াটা হবে সেই চ্যাপ্টার সম্পর্কে সবই জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, না পারলে দাঁড় করে রাখবেন ক্লাস। হিমোগ্লোবিন কাকে বলে? হিমোগ্লোবিন হলো যৌগল প্রোটিন, যেটা আরবিসিতে উপস্থিত থাকে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড প্রয়োজন থাকে। আচ্ছা, তাহলে হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের কনজুগেটেড বা যুগল প্রোটিন যারা রক্তের আরবিসিতে উপস্থিত থেকে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনে সাহায্য করে। এইটুকু যদি আমরা বুঝি তাহলে আমরা জানি যে হিমোগ্লোবিনের নরমাল একটা রেঞ্জ আছে। সেই রেঞ্জ কত আছে? মেলের কত আছে? 13 থেকে 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার, তাই না? ফিমেলের কত আছে? 12 থেকে 16.5 গ্রাম পার ডেসিলিটার। 13 থেকে 19, ঠিক আছে, ওটা আমরা ধরতেছি না। তাহলে এখন আমরা দেখি 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার, 12 থেকে 16.5 গ্রাম পার ডেসিলিটার, অথবা আমরা 16ই ধরি, ঠিক আছে, 16 গ্রাম পার ডেসিলিটার। এখন মেইন কথা, এটা তো আমরা ফার্স্ট সেমিস্টারে পড়লাম, এখানে কোনো সমস্যা নাই। যদি ওর সঙ্গে কি হিমোগ্লোবিনের পরিমাণ থাকে 13, তাহলে তো হিমোগ্লোবিন রিলেটেড কোনো প্রবলেমও নাই। বাট হিমোগ্লোবিনের পরিমাণ যদি থাকে 9, 11, ঠিক আছে, তাহলে কি নরমাল রেঞ্জ থেকে কমে যাচ্ছে। নরমাল রেঞ্জ থেকে কমে যাওয়াও কি একটা রোগ। আবার যদি হিমোগ্লোবিনের পরিমাণ থাকে 18 বা 19, এটাও একটা রোগ। তাহলে আমরা যে ফার্স্ট সেমিস্টারে নরমাল রেঞ্জটা পড়ছি, সেকেন্ড সেমিস্টারে কি করব? এই নরমাল রেঞ্জ থেকে কমে গেলে কি রোগ হয়, বেড়ে গেলে কি রোগ হয়, ব্যালেন্স হলে কি ব্যালেন্স, হ্যাঁ, অ্যাবনরমাল কন্ডিশন হলে কি সমস্যাগুলো হয়। তার মানে এখন আর কি বাইরে গেলে কি রকম হবে? আমার কমই থাকে, রক্ত স্বল্পতা আছে, আমার রক্ত স্বল্পতা আছে, আর বেশি থাকলে ওটা কি করব? ওটা পড়লে নিয়ে আসতে হবে। কেবল তো শুরু করলেন, ঠিক আছে, কি থাকে এটার অ্যানসারটা দিবেন আপনি আমাকে কোর্স শেষে, মানে এই ইয়াটা সেশনটা শেষে। সেকেন্ড সেমিস্টারে যে সেশনগুলো হবে এই সেশনগুলো শেষে যখন কোর্স ভাইভাতে যাবেন তখন আমি আপনাকে জিজ্ঞেস করবো এই কোশ্চেনটা, মনে রাখেন আপনি, যে হিমোগ্লোবিনের পরিমাণ যদি নরমাল রেঞ্জ থেকে বেড়ে যায় তাকে কি বলে?
কমে তো বলছি রক্তের স্বল্পতা নেই। ঠিক আছে ওকে তাহলে হিমোগ্লোবিনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে হবে কি পলিসাইথেমিয়া কি সাইথেমিয়া হিমোগ্লোবিনের পরিমাণ যদি বেড়ে যায় পলিসাইথেমিয়া রোগটার নাম রক্তাধিক্য আর যদি এটা হয় এটার নাম কি হবে এ থেকে বিলো হয় অ্যানিমিয়া তাহলে দেখেন রোগগুলা খুবই সহজ যদি আপনি কি অ্যানাটমি ফিজিওলজি বুঝেন এখন এই অ্যানিমিয়ার একাধিক কারণ আছে বিভিন্ন কারণ আছে রোগের চিকিৎসা করতে হলে আপনাকে এই সেকেন্ড সেমিস্টারে অ্যানিমিয়া যে হলো অ্যানিমিয়ার কারণগুলো বের করতে হবে ওনার অ্যানিমিয়া হচ্ছে কিসের জন্য ধরেন ওনার এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং হয় তাহলে এক্সেসিভ মেনস্ট্রুয়াল ব্লিডিং এর কারণে ওনার অ্যানিমিয়া হচ্ছে ধরে এখন আমি ওনাকে যত খাবারই দেই যত যাই দেই আলটিমেট ওনার অ্যানিমিয়া ভালো হবে না যে পর্যন্ত কি ওনার ওই রোগটা ভালো না হচ্ছে তাই না হ্যাঁ মনে করেন কারণ পাইলসের জন্য অ্যানিমিয়া হচ্ছে এখন পাইলসের জন্য যদি অ্যানিমিয়া হয় আপনি সারা জীবন খালি আয়রন ট্যাবলেট ফলিক অ্যাসিড খাওয়ালে ভালো হয়ে যাবে পাইলস ভালো করতে হবে তাহলে কি হবে অ্যানিমিয়া ভালো হয়ে যাবে তাহলে মূল জিনিসটা মনে রাখবেন যে চিকিৎসার মূল বিষয়বস্তু হচ্ছে কারণ আপনি যদি একটা রোগের কারণ ধরতে পারেন তাহলে ওই রোগের চিকিৎসাও করতে পারবেন যদি কারণ বুঝতে না পারেন তাহলে চিকিৎসা হবে কি দেয়ার এন্ড দেয়ার আপনার ইচ্ছা মানে যা দিলেন হইলে হইলো না হইলে না হইলো ক্লিয়ার কিনা এইবার আবার আসেন আমরা ফার্স্ট সেমিস্টারে কি করছি কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা কমন টার্ম ছিল আমাদের কি ব্লাড বাদ দিয়ে ওই অংশটাকে আমরা বলছিলাম কি ব্লাড প্রেশার মনে আছে বিপি ছিল না বিপি পড়ছেন তো বিপি কাকে বলে আমি পড়ি নাই পড়ছি পরীক্ষা দেখছি কিন্তু সেটা বলেন কাকে বলে মুখস্থ বলেন ওই যে রক্তের পাম্প চাপ রক্তনালীতে ব্লাড আর্টেরিয়াল ভিতর দিয়ে চলাচলের সময় আর্টারি বলা যাবে না আর্টারি বললে একটা নির্দিষ্ট ব্লাড ভেসেল হয়ে গেল আপনি বলবেন ব্লাড ভেসেল ব্লাড প্রেশার যে চলাচল করে ব্লাড ভেসেলের কাছে 500 প্রতিক্রিয়া 500 চাপ দেয় এটাই তার মানে সহজভাবে ল্যাটেরাল প্রেসার ঠিক আছে একটা ল্যাটেরাল 500 চাপ ঠিক আছে তাহলে এই ল্যাটেরাল প্রেসারটা কার উপর হবে এগেইনস্ট ব্লাড ভেসেল ঠিক আছে ব্লাড ভেসেলের বিরুদ্ধে তার মানে সহজভাবে যদি বলি যে ব্লাড ভেসেল মানে ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড চলাচলের সময় ভেসেল ওয়ালে ব্লাড যে 500 চাপ প্রয়োগ করে তাকে কি বলে ব্লাড প্রেসার কত প্রকার কি কি সেটা তো মনে আছে বলেন প্যারাজিতে কোটি যে পালস ভেন তারপরে ডিফিউশন সিস্টোলিক ডায়াস্টোলিক মূল জিনিস তো দুইটাই একটা হচ্ছে সিস্টোলিক প্রেসার ডায়াস্টোলিক প্রেসার পালস প্রেসার মিন প্রেসার মিনস না কিন্তু মিন ডট ঠিক আছে মিন প্রেসার ওকে এখন এই দুইটা প্রেসার সব সময় আমরা কি খেয়াল রাখি তাই না সিস্টোলিক প্রেসারের নরমাল রেঞ্জ কত নরমাল রেঞ্জ স্যার 80/120 80/120 টা এভারেজ এভারেজ নরমাল রেঞ্জ স্যার 90/130 ডাবল জিরো 130/90 দেখেন সিস্টোলিক প্রেসারের নরমাল রেঞ্জ হচ্ছে 100 থেকে লেস দ্যান 140 হ্যাঁ ডায়াস্টোলিক প্রেসারের 60 টু লেস দ্যান 90 ঠিক আছে তাহলে এই দুইটা যদি নরমাল রেঞ্জ হয় একই বিষয় এখানে আসবে না ব্লাড প্রেসার রিলেটেড রোগ হচ্ছে দুইটা একটা হচ্ছে হাইপারটেনশন উচ্চ রক্তচাপ হাই প্রেসার আরেকটা হচ্ছে কি হাইপোটেনশন নিম্ন রক্তচাপ বা লো প্রেসার এখন এই যে উচ্চ রক্তচাপ আর নিম্ন রক্তচাপ যদি আপনাকে বুঝতে যান তাহলে আপনাকে এই দুইটা মনে রাখতে হবে এই দুইটা মনে রাখতে হবে কারণ হাই প্রেসার এবং লো প্রেসার দুইটারই সাইন সিম্পটম অ্যাপ্রক্সিমেট কাছাকাছি খুবই কাছাকাছি ঠিক আছে তাহলে আপনি লক্ষণ দেখে কিন্তু বুঝবেন না যেটা হাই প্রেসার না লো প্রেসার প্রেসার মাপলেন মাপার পরে বুঝবেন কেমনে যেটা হাই প্রেসার না লো প্রেসার এটা দেখ এটা হাই এটার উপরে যদি থাকে হাই প্রেসার এটা লো এটার নিচে যদি থাকে লো প্রেসার নরমাল রেঞ্জ এর মধ্যে সিস্টোলিক প্রেসার যদি বেশি থাকে যদি দেখেন একজনের ব্লাড প্রেসার যদি 90/60 হয় 90/50 হয় এটা কি বলবো আমরা 90 মানে কি 100 এর নিচে সিস্টোলিক প্রেসার কি আমরা যখন প্রেসার লিখি সব সময় কি সিস্টোলিক প্রেসারটা আগে লিখি তাই না আমরা কি প্রথমে 120/80 লেখা শিখছি না তাহলে 120টা কি সিস্টোলিক প্রেসার
80টা কি ডায়াস্টোলিক প্রেসার। এটাই যদি হয় কত 90/50 তাহলে কি লো প্রেসার। আবার এটাই যদি হয় 160/90 কি হবে হাই প্রেসার। ঠিক আছে, আপনি যদি রোগগুলাকে খুব সুন্দরভাবে বুঝতে যান উইদাউট অ্যানাটমি ফিজিওলজি কি রোগগুলা বোঝা অনেক কঠিন বিষয়। ঠিক আছে, আপনাকে অবশ্যই অ্যানাটমি ফিজিওলজি দিয়ে রোগ বুঝতে হবে। সেই জন্য আমরা পরবর্তী যে অধ্যায়টা বা পরবর্তী যে স্টাডিটা পরবর্তী যে সেশনটা আপনাদের জন্য আমরা রাখতেছি সেই সেশনটা হচ্ছে কি সিস্টেমিক ডিজিজ। কারণ আমরা পড়ে আসছি সিস্টেম, ওই নির্দিষ্ট সিস্টেমে কি কি রোগ হয় এটাই আমরা দেখব। যেমন ডাইজেস্টিভ সিস্টেম আমরা পড়ছি না, ডাইজেস্টিভ সিস্টেমের কাজ কি? ডাইজেস্টিভ সিস্টেমের কাজ হচ্ছে মানে সহজভাবে বলেন ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে? আবার গ্রহণ কাকে বলে? আমরা এটা পড়ছি না ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে, রাইট ডাউন দ্য পার্ট অফ দ্য সব পড়া। দেখবেন ওই পড়া জিনিসগুলো বারবার জিজ্ঞেস করতেছি। থেকে আবার গ্রহণ কমপ্লেক্স খাবারকে কমপ্লেক্স খাবারকে সিম্পল খাবারে পরিণত করা হচ্ছে ডাইজেশন। ডাইজেস্টিভ সিস্টেমের কাজ কি? ডাইজেস্টিভ সিস্টেমের কাজ হচ্ছে কি খাবার গ্রহণ, তাই না? গ্রহণকৃত খাবারের হজম বাকি ডাইজেশন, তাই না? ডাইজেস্ট হওয়া খাবারগুলোকে ব্লাডে অ্যাবজর্পশন, তাই না? যে অংশটা হজম হবে না সেটাকে কি স্টুল আকারে শরীর থেকে বের করে দেওয়া। টোটালটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের ফাংশন বা কাজ বা কাকে বলে, তাই না? এখন চিন্তা করেন যদি আমার ডাইজেস্টিভ সিস্টেমের কোনো রোগ হয় তাহলে অবশ্যই এখানে সমস্যা হবে, তাই না? হয় খাদ্য গ্রহণের সমস্যা, আমার মুখে ঘা হয়েছে আমি খেতে পারছি না, আমার দাঁত ব্যথা আমি খেতে পারছি না, তাহলে দাঁত মুখের ভিতরে এটা কিসের অংশ? মাউথ কি ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট না? তাহলে এটা কি ডিজিজ অফ ডাইজেস্টিভ সিস্টেমে হয়ে যাবে। ক্লিয়ার কি না? এখন আমার চিন্তা করা আমার স্টোমাকে ঘা হয়েছে গ্যাস্ট্রিক সমস্যা ডাইজেস্টিভ সিস্টেমের রোগ। আমার পায়খানা কি হচ্ছে? স্টুল। পায়খানা কি হচ্ছে? কঠিন হয়ে গেছে, পায়খানা নরম হয়ে গেছে, পায়খানার সময় পেট ব্যথা করতেছে, সবই কি ডাইজেস্টিভ সিস্টেমের রোগ। তাহলে প্রত্যেকটা রোগ একটা জিনিসকে কি ক্লিয়ারিফাইড করবে যে এখানে যে জিনিসগুলোর কাজ হতো কোনো না কোনো কাজকে সে কি করবে বাধাগ্রস্ত করবে। হয় হজমে বাধাগ্রস্ত করবে, নাহলে খাদ্য গ্রহণে বাধাগ্রস্ত করবে, শোষণে বাধাগ্রস্ত করতে পারে, স্টুলে বাধাগ্রস্ত করতে পারে, মানে নর্মাল হবে না। ঠিক আছে, যদি ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা হয়। এখন সমস্যা যদি রেসপিরেটরি সিস্টেমে হয়, আমরা কেন দেখেন আমরা কেন এটা সিস্টেম ধরে ধরে পড়তেছি, তার কারণ হচ্ছে কি একটা নির্দিষ্ট সিস্টেমের কাজ যদি আমরা জানি কোনো রোগের লক্ষণ কি হবে, কোনো না কোনো কাজকে সে বিরক্ত করবে, ঠিক আছে, কোনো না কোনো কাজকে সে বাধাগ্রস্ত করবে। এরপর ওই বাধাগ্রস্ততার উপর ভিত্তি করে আমরা ওই সিস্টেমের ওই নির্দিষ্ট রোগকে কি করব ডায়াগনোসিস করব। তাহলে কি রোগ আমরা নির্ণয় করলাম, কিন্তু নির্ণয় করলে আপনি চিকিৎসা দিতে পারবেন? আপনার ডায়রিয়া হয়েছে বা কিছু কিছু রোগ আছে কারণ কি অনির্দিষ্ট, অনেকগুলা কারণ আছে। আবার কিছু রোগের কারণ কি একটাই, যেমন আপনার গ্যাস্ট্রিক আলসার হয়েছে, কি কারণে গ্যাস্ট্রিক আলসার হয়েছে এটা আপনার কাছ থেকে আমার বের করতে হবে। তাহলে গ্যাস্ট্রিক আলসার প্রথমে আমার নির্ণয় করতে হবে যে আপনার গ্যাস্ট্রিক আলসার হয়েছে। প্রথম কাজ নির্ণয় আমি কি দিয়ে করব? লক্ষণ দিয়ে করব। রোগী এসে লক্ষণ বলবে, তাই না? আমিও কিছু জিনিস জিজ্ঞেস করব, সবকিছু মিলে লক্ষণগুলো হয়ে যাবে, আমিও কিছু পরীক্ষা নিরীক্ষা করব, তাই না? তাহলে লক্ষণ দিয়ে আমি কি নির্ণয় করতেছি? বুঝেন, আমাদের চিকিৎসার শুরুটা আমরা সবসময় চিন্তা করেন যে আমরা যখন একটা রোগ দেখি, এই রোগের কি থাকে? কিছু লক্ষণ থাকে, তাই না? এই রোগের কি থাকে? কিছু কারণ থাকে। এখন চিন্তা করেন এই যে লক্ষণ, আমার কাছে প্রথমে কি আসবে? আমার কাছে প্রথমে লক্ষণ আসবে। রোগী এসে বলবেন আমার এই কারণে এটা হয়েছে, এই কারণে এটা হয়েছে। রোগী এসে আমার কি বলবে? পেট ব্যথা, পেট জ্বালা পোড়া করতেছে, চোখ ব্যথা, চোখ ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, কানে শোনে না, কানে ব্যথা, কান দিয়ে কুচ পড়ে, বিভিন্ন রকম কি বলবে? লক্ষণ বলবে। এই লক্ষণ দিয়ে আমি কি বের করব? রোগ খুঁজে বের করব। লক্ষণ দিয়ে আমি কি বের করব? রোগ। তার মানে এখন আমার কি লক্ষণ আমাকে বলে দিবে কি রোগটা আমার হয়েছে। এরপরে রোগ বের করার পর আমি রোগের চিকিৎসায় যাব, তাই না? চিকিৎসায় যাওয়ার আগে আমাকে বের করতে হবে কি রোগের কারণ কি। যখন আমি রোগের কারণ বের করতে পারবো, কজেস অফ ডিজিজ বের করতে পারবো, তখন আমি রোগের কি করতে পারবো? ট্রিটমেন্ট করতে পারবো। ক্লিয়ার কিনা? তাহলে আমরা কি সবসময় মনে রাখতে হবে যে আমরা লক্ষণের চিকিৎসা করি না, আমরা কিসের চিকিৎসা করি? কারণের চিকিৎসা করি। ঠিক আছে, ধরেন ওই যে বললাম
যে পাইলসের কারণে আপনার কি হয়েছে, অ্যানিমিয়া হয়েছে, তাহলে রোগের নাম কি, অ্যানিমিয়া। ঠিক আছে, অ্যানিমিয়ার লক্ষণ কি থাকবে, শরীর ফ্যাকাশে থাকবে, শরীর দুর্বল লাগবে, মাথা ঘুরবে, কোনো কাজে কি শক্তি পাবেন না, ঠিক আছে, চোখ হলুদ হবে না, চোখ সাদা হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে, তাই না? তাহলে লক্ষণগুলো আপনাকে বলে দিচ্ছে কি হয়েছে, আপনার অ্যানিমিয়া হয়েছে। এখন অ্যানিমিয়া রোগের চিকিৎসার ধরন অনেক, আয়রন ট্যাবলেট দিয়ে করা যায়, ফলিক অ্যাসিড দিয়ে করা যায়, তাই না, আরো বিভিন্ন রকম ভিটামিন মিনারেল দিয়ে করা যায়। এখন কথা হচ্ছে আমি যদি আপনাকে আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন মিনারেল দিয়ে দিলাম, চোখ বন্ধ করে, কাজ করবে? কারণ বের হয়ে যাচ্ছে কি দিয়ে, এটা আমাকে আগে বের করতে হবে, কেন কম হচ্ছে, লাইন বন্ধ করতে। তার মানে কি আপনি কেন কোশ্চেনের অ্যানসার যদি দিতে না পারেন যে কেন রোগটা হলো বা কেন সমস্যাটা হচ্ছে, তাহলে চিকিৎসা খুঁজে পাবেন না। ঠিক আছে, আবার যদি আমরা বুঝবো এই জিনিসগুলা, যে একটা রোগ যদি আপনি পরিপূর্ণভাবে চিকিৎসা করতে চান, আপনাকে 7টা বিষয় সম্পর্কে মোটামুটি ভাবে জানতে হবে, যে রোগটা কি, রোগটা কোথায় হয়, রোগটা কেন হয়, হলে কি হয়। দেখেন, হলে কি হয় এটা কি কাকে আইডেন্টিফাই করবে, লক্ষণকে। তাহলে সে লক্ষণ নিয়ে আপনার কাছে আসবে, আপনি রোগ নির্ণয় করবেন, রোগের কারণ জানবেন, তারপরে কি রোগের চিকিৎসা করবেন। ঠিক আছে, সবগুলার একটা নির্দিষ্ট ধারা আছে, কিন্তু এখন আমরা কি এই পর্যন্ত আসতেছি না। অনেক সময় দেখা যাচ্ছে রোগের লক্ষণ বলতেছে, আমি লক্ষণের চিকিৎসা করতেছি, রোগী বলতেছে বমির ওষুধ, রোগী বলতেছে মাথা ঘোরা, শরীর দুর্বলতার ওষুধ, রোগী বলতেছে পেট ব্যথার ওষুধ, রোগী বলতেছে গ্যাস্ট্রিকের ওষুধ। তার মানে রোগী মুখ দিয়ে একটা ছাড়লো, আমার একটা ওষুধ লেখা শেষ। অনেক সময় ভয় পায় রোগী, কি বলেই না, সর্বনাশ, বললেই কি হবে, ওষুধ লিখবে। ওষুধের সংখ্যা তো 20টা হয়ে গেছে। হ্যাঁ, মুখ দিয়ে যা বলবে তার এগেইনস্টে ওষুধ আছে, সেই জন্য এলোপ্যাথি চিকিৎসা করা সহজ। কেন হলো, কি জন্য হলো জিজ্ঞেস হ্যাঁ, আমি তো রোগী বের করি না। ঠিক আছে, একটা রোগের অনেকগুলো লক্ষণ থাকে, প্রত্যেক লক্ষণের আমি চিকিৎসা করছি, মূল রোগটা আমি বেরই করি না। 98% লোক এই চেষ্টা করে। তার মানে এখন যে চিকিৎসাগুলো হচ্ছে, ম্যাক্সিমাম চিকিৎসা না হলেও অনেক চিকিৎসা কি সিম্পটোমেটিক চিকিৎসা হচ্ছে, তাই না? সিম্পটোমেটিক চিকিৎসা, যে লক্ষণগুলো চিকিৎসা করতেছে, না রোগ ধরতেছে, না রোগের কারণ ধরতেছে, তারও অনেক কারণ আছে। এর কারণও কিন্তু আমরা নিজেরাই। দেখেন, একজন স্পেশালিটি সম্পন্ন ডাক্তার, অর্থাৎ ধরেন একজন নিউরোলজিস্ট, একজন কার্ডিওলজিস্ট, একজন নেফ্রোলজিস্ট, একজন নিউরোলজিস্ট, একজন গাইনোকোলজিস্ট, যারা স্পেশালিটি আছে, কোনো একটা বিষয়ে স্পেশালিটি আছে, সেই সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ একদিনে যদি 10টা থেকে 15টা রোগী দেখতো, ঠিক আছে, তারপরও ছেলে ইংল্যান্ডে পড়তো, জীবনযাত্রার মান তখন আলাদা হয়ে যেত, তাই না? বুঝেন? হ্যাঁ, সব জিনিসের দাম তখন কম থাকতো, এয়ারপোর্টের টিকিট কম থাকতো, সবকিছু তখন কম থাকতো, তাই না? এখন চিন্তা করেন যে কি কোথায় ছিলাম যেন, হ্যাঁ, যদি সে 15 থেকে 20টা রোগী দেখতো বা 10 থেকে 15টা রোগী দেখতো, তাহলে সে কতটা সময় নিয়ে দেখতে পারতো, রোগীর পরিপূর্ণ কারণ, লক্ষণ সবকিছু ইনভেস্টিগেট করে তারপরে সে চিকিৎসা দিতে পারতো। বাট এখন রোগী হচ্ছে 100, সকালে 100, বিকালে 90, এরকম করে রোগী দেখতেছে। ঠিক আছে, তার মানে সে এত কিছু চিন্তা করার সময় নেই, এই সমস্যা হয়েছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর অনেকগুলো টেস্ট দিয়ে দিল, টেস্ট করে আসেন, টেস্ট রিপোর্ট দেখে বুঝবো কি সমস্যা হয়েছে। হ্যাঁ, তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাতে। আর এই যে এখানে 100 রোগী হচ্ছে, এর জন্য দায়ী কিন্তু আমরা। কেন? কারণ কি, একজন স্পেশালিস্ট ডাক্তারের কাছে প্রথমেই রোগীটা যায় না, রোগীটা আসছে আপনার কাছে, আপনি দীর্ঘদিন তাকে হেয়ার এন্ড দেয়ার ওষুধ খাওয়াইছেন, এই ওষুধ খাওয়াইছেন, ওই ওষুধ খাওয়াইছেন, এখন ওষুধ খাওয়াইতে খাওয়াইতে রোগীর কি হয়েছে, লিভার নষ্ট হয়ে যাচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, আফটার 40, আফটার 50, তখন আর আপনি চিকিৎসা করতে পারছেন না, তখন কি ওই ডাক্তারের উপর চাপ বেড়ে যাচ্ছে। বাট আপনি যদি এই সময়টাতে রোগীর উপরে কি ড্রাগের হ্যামারিংটা না করতেন, তাহলে কিন্তু কি এই রোগী ওই স্পেশালিস্ট ডাক্তারের কাছে যেত না, ডাক্তারের পেশেন্ট কমে যেত, সে কি ভালো করে রোগী দিত, মানে ট্রিটমেন্ট করতো। বাট সমস্যাটা যদি গোড়া থেকে চিন্তা করেন, এই ফার্মেসি এই লেভেলটাকে, মানে ফার্স্ট লেভেলটাকে যদি ঠিক করা না যায়, তাহলে কিন্তু সমস্যা আরো বাড়তেই থাকবে, কমবে না। সমস্যা তো আমরাই, সেই জন্য ব্যর্থতা তো আমাদের। আমরা যদি ভালো হতাম, আমরা যদি এই সময় দিতাম, আমরা গোটা 10 মিনিট কথা বলতাম লোকটার সাথে, যে ওষুধ দিতে আসছে, বলছে 50 সার্ভিস অনেকে বুঝলো, মানে টাকা 50 এমজি দিয়ে দেন, একটা কোশ্চেন করতে আমি 50 দিতে অনেক কিছু শোনে আপনার। আমি বললাম দেন, আমার পরিচিত দেন, আমি যেটা শিখতে আমার মূল দিয়ে আমি বললাম, উনি কোশ্চেন করতে ফার্মাসিস্ট,
আপনি দ্বিমনা প্রেসিডেন্ট ছাড়া কেন আসছেন, কি জন্য আসছেন। কিন্তু ওই লোকটা যদি ভালোভাবে জিজ্ঞেস করতো ওষুধগুলি কেন দিচ্ছি, একটা লোক গিয়ে এসে বলতে পারবে ভাই আমার এই সমস্যা 2-3 ওষুধ দিয়ে দিচ্ছে। ফার্মাসিতে গিয়ে আপনি বলেন, শুধু বলা মাত্র দিয়ে দিবেন, অ্যান্টিবায়োটিক দিয়ে দেন, জিজ্ঞেস কিন্তু করুন। আমরা জানি, কিন্তু কমন সেন্স, হ্যাঁ বাংলাদেশ। আমরা যদি ভালো থাকতাম স্যার, তাহলে স্পেশালিস্ট গুলি এত এটা এখন আমরা ভালো না কেন, যদি এই প্রশ্ন করি আমরা ভালো না কেন, এর জন্য দায়ী আমরা। আমরা ঠিক আছে, যে আমাদেরকে গভর্নমেন্ট হোক বা আমাদের যে মানে পলিসি মেকার আছে, ধরেন ফার্মেসি কাউন্সিল, সহজ কথা যদি বলি, ফার্মেসি কাউন্সিল যদি কোনো স্ট্রং কাউন্সিল হতো তাহলে প্রত্যেককে ধরে ফেলতে পারতো যে মিনিমাম এই যোগ্যতা লাগবে, মিনিমাম এই যোগ্যতা লাগবে, এই যোগ্যতা লাগবে ফার্মেসির দোকান দিতে হলে। ঠিক আছে, বাংলাদেশে 4 লাখ প্লাস ফার্মেসির দোকান আছে। ঠিক আছে, 86,000-এর মতো অনুমোদন আছে, তাও অর্ধেকের বেশি কি এক্সপায়ার। তাহলে কি রেস্ট্রিকশন করতেছেন আপনি, কি করতেছেন? কিছুই হচ্ছে না। গিয়ে বলে তারপর ক্রাইটেরিয়া দিত যে এই লাইনে আসতে হইলে যাদের বড় দোকান তাদের ধরে টাকা নেয়। এই লাইনে আসতে হইলে অ্যাটলিস্ট লাইসেন্স থেকে পাস করে আসতে হবে, লাইসেন্স থেকে আছে, ওকে লাইসেন্স নাই 2000 টাকা দাও, চলে যায় বেশ। হ্যাঁ, কথা হচ্ছে এটা আসলে কি সমস্যা না, সমস্যা গোড়ায়। ঘোরাই ঠিক আছে, আপনি যদি গাছের নিচে যত্ন না করেন, গাছের নিচে ভালো করে সার না দেন, আপনি গাছ বড় হয়ে গেলে ফল আর কি দিবে? ঠিক আছে, আপনি চিন্তা করেন গাছ ফল দেয় না কেন, ফল দিবে কিভাবে? ঠিক আছে, আপনার তো গাছের বেসিক শেষ। যেমন এই যে এখন যে ছেলে মেয়েগুলো পাস করতেছে এদের তো বেসিক শেষ। এটা তো কেমন নাই? এখন এরা অনেক কিছু জানে, কিন্তু আবার কিছুই জানে না। অনেক কিছু জানে মানে যারা কি হাজার হাজার স্যারের ক্লাস করছে না, ইউটিউবে এই ক্লাস করছে, ইউটিউবে ওই ক্লাস, আলটিমেট কোনো ক্লাসই ঠিক মতো হয় না। অ্যাকচুয়ালি যারা প্র্যাকটিস করা করেছে ক্লাসের পরে যে অ্যাক্টিভ দেখতেছে, বারবার দেখতেছে ক্লাস, তারা কিন্তু ধারণা হয় না। ওইটা টিকে থাকা বুঝেন না, 100 জনের মধ্যে 2 জন 4 জন টিকে থাকা তো আর ইয়া হলো না। আপনি একটা কথা বুঝেন, যে শিক্ষা আপনাকে মাদক থেকে ফিরাতে পারছে না, যে শিক্ষা আপনাকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে বলছে না, শিক্ষা দরকার নাই তো, সেই শিক্ষাটা আপনি কি করবেন? সুশিক্ষা হচ্ছে না, সুশিক্ষা হচ্ছে। সার্টিফিকেট অর্জন করলে তার হবে না। হ্যাঁ, আমরা তো বলতেছি এখানে তো প্রফেশনাল কোর্স। আপনি যদি এখানে বসেও থাকেন ব্রাঞ্চে, তাও পাস করবেন একদিন, তাও সার্টিফিকেট পাবেন। হ্যাঁ। আবার যদি পড়ালেখা করেন, তাও পাস করবেন, তাও সার্টিফিকেট পাবেন, কিন্তু তাই না? বাট আপনি যদি না শিখেন, লসটা সম্পূর্ণ আপনার। ঠিক আছে, এবং আপনার এই লস আপনি কখনো আমাদেরকে কি করতে পারবেন না। পূরণ করে দাও। না, কালকে একজন এমবিবিএস ডাক্তার স্টুডেন্ট ওর একটা বক্তব্য শুনলাম যে ও বলছে যে মেডিকেল সায়েন্সে আপনার মনে করেন যে উপরে আল্লাহ নিচে রুগী, আপনার মাধ্যমে রুগীটা মানে ভালো হবে বা ভালো হবে, আপনার মধ্যে আল্লাহ ভালো হবে। বাট আপনি যদি লেখাপড়া না করেন, আপনার যদি ব্রেন না থাকে, দেখা গেলো যে আপনি ইমার্জেন্সি আপনি ট্রিটমেন্ট করতে পারেন না, রুগীটা মারা গেল, আপনি নিজের কাছে কিছু যাই মনে করবেন, আপনি ভালো থাকতে পারবেন। না, কথা হচ্ছে যদি বিবেক থাকে, হ্যাঁ, এখানে একটা কথা থাকে, হচ্ছে হ্যাঁ। যদি বিবেক থাকে। যদি বিবেক থাকে। একটা কথা বুঝেন, আমরা তো বারবার এই জিনিসগুলো চিন্তা করি যে সরকারি মেডিকেল কলেজ থেকে যদি আপনি পাশ করেন, তাহলে আপনার পিছনে দেশের সাধারণ মানুষের হাড় ভাঙা পরিশ্রমের টাকা টাকা আছে, আছে এখানে। তাই না? আপনি মাগনা পড়তেছেন না, মাগনা। আমার টাকা দিয়ে পড়তেছেন। হ্যাঁ। এরপরে যখন আপনি পাশ করে বেরোচ্ছেন, আপনি কিভাবে মনে করেন যে আপনি ঢাকা মেডিকেল কলেজে অথবা যে কোনো মেডিকেল কলেজে কোনো একটা ডিপার্টমেন্টাল হেড, হ্যাঁ। তাহলে আপনি একজন বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন ভালো ডাক্তার, কোনো সন্দেহ নাই। এখন আপনি কিভাবে পারেন যে আপনার চাকরির বাইরে যখন আপনি চেম্বার করেন, এই চেম্বারে 1500 টাকা আপনি ভিজিট দিচ্ছেন, 1000 টাকা আপনি কি রোগীর প্যাথোলজিক্যাল টেস্ট নিচ্ছেন, আবার কি রোগী যদি 1 মাস পরে আসে আবারও 1500 টাকা নিচ্ছেন। ঠিক আছে, আপনি কিভাবে এই টাকাগুলো নিচ্ছেন? এটা তো আপনি আমার টাকাতে পড়াশোনা করে আবার আমার উপরে কি অত্যাচার করতেছেন। আপনার যদি খুব টাকার দরকার থাকে, আপনি যদি খুব অভাবী থাকেন, সেক্ষেত্রে কি আপনি একটা মিনিমাম অ্যামাউন্টের টাকা দেন, কিন্তু সপ্তাহে 2-1 দিন ফ্রি দেখেন, 2 দিন ফ্রি দেখেন, আপনি সার্ভিস করেন যে আমাকে কি আমার দেশের সাধারণ লোকজনের টাকা আমি পড়ছি, সাধারণ লোকদেরকে আমি একটু সেবা দিব। বেসরকারি মেডিকেল কলেজে পড়তে গেলে আমরা প্রায় 50 লক্ষ টাকা খরচ হয়ে যায়, কিন্তু আপনি 5 বছর হলে আবার এখন আপনার মনে করেন 20,000 টাকা খরচ হয় না। হ্যাঁ, বেসরকারি কলেজে ছেলে মেয়েরা যদি নিতে চায় নেক, তাদের যদি সেই যোগ্যতা থাকে, কিন্তু আপনারা তো নিতে পারেন না। আপনি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে আপনি 2000 টাকা ভিজিট নেবেন, সে উল্টা চিন্তা আপনি করেন কিভাবে পড়লেন এটা? মানুষের যে আসলে সাথে কথা বলতে গেলে সিরিয়াল দিতে হয়, দেখা করতে কত যে ঝামেলা জটিলতা একটা বিভাগীয় প্রধানের সাথে, মানে যোগাযোগ করতে পারবেন না নবীন স্যার। আবার যাই হোক, শুনেন, সব জিনিসই এক সময় আপনাকে ধরবে, তাই না? আপনি কোনো জিনিস ওই যে বিন্দু পরিমাণ যদি নেক আমল করেন, তাও আসবে। বিন্দু পরিমাণ যদি কি
বদ আমল করেন তাও আসবে। ওটা বলে। সো এইসব জিনিস নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। আপনাকে আপনার জায়গা থেকে ঠিক থাকতে হবে যে আপনি আপনার জায়গায় ইথিক্যাল কিনা, আপনি আপনার জায়গায় লিগ্যাল কিনা। লিগ্যাল কিনা। আমি এখানে বসে বসে চিন্তা করতেছি আরে পুলিশের কমিশনাররা কত খারাপ, ওই কমিশনাররা কত খারাপ, ওই ম্যাজিস্ট্রেট কত খারাপ, দুষ্কার। 25 লাখ আমার কথা হচ্ছে যে আমি আমার জায়গায় ভালো আছি কিনা। যদি আমি ওইখানে থাকতাম তাহলে আমি কি ঘুষ খেতাম না? একদম না খাইলে আমিও বেশি খেতাম। আপনারা মামলা দিত, বলতো যে আপনার এখন ঘুষ কথা খাওয়ার হচ্ছে মামলা দিত। যদি আমি ওই জায়গায় থাকলে ভালো না থাকি তাহলে আমার ওনার সমালোচনা করা কোনোভাবেই কি না। ঠিক না। জাস্টিফাইড না। আমি যদি আমার জায়গায় ভালো থাকি এইটুকুই আমি কি হুম। স্যাটিসফাই। আমি যে জায়গায় যাই আমার জায়গাটুকু কি আমি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখি। চাকরি দিতে গেলে তো অনেক টাকা দিয়ে নেওয়া স্যার লাগে। আমি রিসেন্টলি শুনেছি 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। একটা স্টুডেন্ট পদ আমার চাপা চাকরি নিয়েছে 25 লাখ টাকা দিয়ে স্যার চাকরি। তো 25 লাখ দিয়ে আসার পরে ট্রেনিং শেষ করার পরে থানায় বসে থাকবে, আমার জমি শেষ, এই শেষ, ও ডিউটি করবে আর চিন্তা করবে ওর টাইম 25 লাখ এসেছে স্যার, ও কি শান্তি থাকবে? তো মাথা চিন্তা থাকবে 25 লাখ। নীতি আমার নির্ধারণের একজন সমস্যা 10 আচ্ছা। লাখ দিছে, তাও চাকরি হবে। যাই না 10 লাখ দিছেন 12 লাখ দিছেন দিছেন তাও অপরাধ, অনেক। যে নিছেন তাও সেও অপরাধ। অপরাধ। ঠিক আছে। সো আপনি যে খুব সাধুতা না বলেন দিলে যে চাকরিই হবে না। আমার কারণ চাকরি আমি করেই খেতে হবে। আমি 10 লাখ দিছি, 10 লাখ নিব না। স্যার আপনার চাকরি করেই খেতে হবে। স্যার আমাদের একটা অনেক স্যার সিস্টেম আছে না। স্যার আমাদের স্যারদের কলেজে গাড়ি করেছে, ঠিক আছে? এখন বলতেছে স্যার বলতেছে শুনেন এই গাড়িটা কিন্তু একটা আর্মি অফিসার ব্রিগেডিয়ার, তো ভাই ব্রিগেডিয়ার থেকে রাখেন আমার পোস্টিং দিতে অনেক টাকা লাগছে এখানে কিছু করার না। যেভাবে হোক দেখেন আপনাকে আল্লাহ হয়তো বা আপনার, আমরা তো তকদিরে বিশ্বাস করি তাই না? অবশ্যই। আপনার তকদিরে হয়তো আছে আপনি আপনার সারা জীবনে 1 কোটি টাকা ইনকাম করবেন। ধরেন আপনি কিন্তু 1 কোটি টাকা ইনকাম করবেন, এর বেশি পারবো না। হয় সেটা আপনি লিগ্যালি ভাবে করবেন অথবা কি ইলিগাল করবেন। যেহেতু আপনার তকদিরে লেখা আছে 50,000 টাকা ইনকাম করবেন, হুম। আপনি চিন্তা করে লাভ নাই যে আপনি অনেক অবৈধ কাজ করলে কি 50,000-এর বেশি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, 500 কোটি টাকা আছে আপনার তকদিরে, 500 কোটি টাকায়, এর বেশি না। ঠিক আছে, এইটুকু মাথায় থাকতে হবে যে আপনি যদি, যেহেতু যেটা আমার তকদিরে আছে সেটা আমি পাবোই, তাই না? আমি একটু আগে হলেও পাবো, একটু পরে হলেও ওইটা আমি পাবোই, ওইটা আমার জন্য নির্ধারিত, এটা চাইলেও কেউ নিতে পারবে না, তাই না? তাহলে আমার অন্যায় পথে বা অবৈধ পথে যাওয়ার দরকারটা কি আসতেছে? ঠিক আছে, অবৈধ পথে গেলে ওইটাই আমি পাবো, বৈধ পথে ওইটাই আমি পাবো। তাহলে বৈধটাই আপনি নেন, এটা তো আপনার জন্য সুবিধা। আপনি বললেন না 10 লাখ টাকা দিলেও চাকরি হয় না, আমার কথা হচ্ছে রিজিকের মালিক তো আল্লাহ, তাহলে চাকরি করে খেতে হবে, তাকে 10 লাখ টাকার একটা ব্যবসা দিতে দিলেও তো হতো। এর চেয়ে বেশি ইনকাম করতো না? হ্যাঁ আপনি বলতে পারেন সমাজ তো তার পজিশন হতো না, মানুষ তো তার ভয় পাইতো না। ঠিক আছে, একটা জিনিস বুঝেন, এই পজিশনের কি দরকার? আমরাই কিন্তু সমাজকে নষ্ট করতেছি। একটা লোক যদি ঘুষ খায়, একটা লোক যদি সুদ খায়, সামাজিকভাবে যে পর্যন্ত তাকে বয়কট করা না হবে, ঠিক আছে, সে ততদিন পর্যন্ত এখান থেকে জীবনেও ফিরবে না। কেন ফিরবে না? এটা একটা নেশার মতো। আপনি বুঝেন, সে 10 লাখ টাকা মনে করেন 10,000 টাকা স্যালারি, মাসে কি 10 লাখ টাকা ইনকাম করতেছে। ওকে, 10 লাখ টাকা ইনকাম করতেছে। এখন 10 লাখ টাকা ইনকাম করলে সে কি বাড়ি করতেছে, গাড়ি করতেছে, জমি করতেছে। এখন আপনার মেয়ের বিয়ে বা আপনার ছেলের বিয়ে, ধরেন উনি কোনোভাবে আপনার আত্মীয়, জানেন উনি কি 10,000 টাকা বেতনের চাকরি করে, ওনার যে স্ট্যাটাস সেইটা স্ট্যাটাস কি 1 কোটি টাকার উপরে, কোটি টাকার উপরে স্ট্যাটাস। আপনার যদি দাওয়াতের কার্ডটা বিলি করতে হয়, ঠিক আছে, সবার আগে ওনার বাসায় যেয়ে দিয়ে আসবে। এখন উনি দেখতেছে কি সামাজিকভাবে আমি তো আরে বাবা অনেক কিছু, মসজিদ কমিটির চেয়ারম্যান তারে বানায় দিবেন, সব কিছু তারে দিবেন না। সামাজিকভাবে বয়কট করেন, একে আপনি কোনো প্রোগ্রামেও দাওয়াত দিবেন না, কোনো কিছুই করবেন না, এই আস্তে আস্তে ডিমোটিভেটেড হবে। এত টাকাতে কি হবে? সমাজে আমার কোনো মূল্য নাই। আমরা সামাজিকভাবেই কি করতেছি, অপরাধটাকে করার জন্য আরো তাকে ফুসলাচ্ছি। যার যত টাকা আছে তার তত স্ট্যাটাস। যার টাকা আছে এরা দাওয়াত খেয়ে আরো 500 টাকা দিয়েছে, আর যার টাকা নেই আরো 1000 এ টাকা দাওয়াত দিয়েছে। দেয় না। দেওয়া দেন। দেন ওই যে হঠাৎ করে পায় না, স্যার এটা সত্যি কথা, মানে এমন পাওয়ারফুল লোক, এর মানে 5-6 কোটি টাকা আছে, এরা দাওয়াত দেয়, এক মানে একজন আলাদা টেবিলও ব্যবস্থা করে, খায় দুজন খায় 500 টাকা দিয়ে শুধু আইসা করে। আর মনে করেন আমার কেউ দাওয়াত দেয় না, হঠাৎ করে একটা দাওয়াত খাইলে মানে এখানে তো ভালো করে টাকা না দিতে লজ্জা। এখানে তো প্রবলেম হচ্ছে কি, আপনি তো একটা দাওয়াত পাইছেন, আর তো 20টা দাওয়াত, 20টা দেওয়া যাচ্ছে। ও তো দাওয়াত 20টা জায়গায় 500 করে দিতে হবে। তোমার তো 10,000 টাকা দেওয়া আছে। ঠিক আছে, ওইটা চিন্তা করে লাভ নাই। মেইন কথা হচ্ছে যদি সামাজিকভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে না পারি, এটা আমাদের সমাজের অন্ধে অন্ধে ছড়ায় যাবে, এবং গেছে অলরেডি। আপনি বুঝেন, গ্রামে বা শহরে একটা মানুষের মূল্যায়ন করা হচ্ছে তার টাকা দিয়ে। টাকা দিয়ে। সেই জন্য শিক্ষাটা কি হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে ধীরে ধীরে। কি শিক্ষার নোটটা, শিক্ষার আলোটা কি উঠে যাচ্ছে, কারণ আপনি শিক্ষিত মানুষকে আরো বঞ্চিত করতেছেন, তাই না? ঠিক আছে লাগবে না। আরে এত পড়ালেখা করে কি
করবো? ব্যবসা কর। এখন তো প্রধানমন্ত্রী এই কথা বলতেছে ঠিক আমাদের, আছে, তাই না? বলতেছে। যে কারিগরি শিক্ষা করে তাড়াতাড়ি কি চাকরি বাকরি করে নাও, মানে টাকাটা ইম্পর্টেন্ট। কিন্তু দেশটা উন্নত হবে কিভাবে? বুঝেন, একটা দেশে শিক্ষা জাতির মেরুদণ্ড বলতেছি আমরা, শিক্ষা জাতির মেরুদণ্ড বলতেছি, কিন্তু উৎসাহ দিচ্ছি না, আরো গ্রাউন্ড হ্যাঁ উৎসাহ দিচ্ছি যে শিক্ষা না, টাকা জাতির মেরুদণ্ড, কোনো লাভ নাই। আপনাদের একই কথা বলতেছি, এই যে মেডিকেল সেক্টরে আসছেন, এখানে এসে অনেকে কি না পড়েও পাস করে চলে যাবে, আবার অনেকে কি পড়ে কষ্ট করে চলে যাবে। দুইটার মান কিন্তু দুই রকম হবে না, ঠিক আছে? কোয়ালিটি, মানুষ যখন কথা বলবে, আপনি বুঝেন না, আম দেখেন না বাজারে, আম বিক্রি করতেছে, সবই আম বিক্রি করতেছে, আম দেখলেই কিন্তু বোঝা যায় কোনটা কোয়ালিটিপূর্ণ। এটাই খেয়াল রাখতে হবে যে আমরা নিজেরা যতটুকু পারি, আমরা মনে করেন আমার থেকে তো আমি শুরু করতে পারি। আগে কি করছে জানি না, আমি আমার ছেলে মেয়েদের দেখতে পারি, আমার ছেলে মেয়ে তার ছেলে মেয়েদেরকে কি দেখতে পারে। সমাজ একদিনে পরিবর্তন হয় না, হবে না। আমরা তো কষ্ট স্বীকার করতে পারি না, সমস্যা এটা, শুধু আরাম চাই। ওকে, তাহলে কি ডাইজেস্টিভ সিস্টেমে আমরা যে রোগগুলো পড়বো, সেই রোগগুলো অবশ্যই ডাইজেশনের ফাংশন রিলেটেড থাকবে, ডাইজেশনের ফাংশনকে হ্যাম্পার করবে। রেসপিরেটরি সিস্টেম একই জিনিস। রেসপিরেটরি সিস্টেম কি? অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান। যদি আপনার অ্যাজমা হয়, সেটা কি হবে? আদান প্রদানটা নরমাল হবে না, তাই না? যদি আপনার ব্রঙ্কাইটিস হয়, আদান প্রদানটা কি নরমাল হবে না। তাহলে আমরা সিস্টেমিক ডিজিজ পড়বো। কি পড়বো? ডিজিজ। সিস্টেমিক ডিজিজের মূল মন্ত্র কি? সিস্টেম থাকবে, ডিজিজ থাকবে। তার মানে ফার্স্ট সেমিস্টারে সিস্টেম পড়ে আসছেন, এটা যদি না পারেন চলবেই না। ওকে, তাহলে আমরা কয়টা অধ্যায় পড়বো? এখানে আমরা একটু বেসিকগুলো বলে দিচ্ছি। এখানে আমরা কতগুলো অধ্যায় পড়বো? 1 নম্বর অধ্যায় হবে ডিজিজ প্রোফাইল। হ্যাঁ, ডিজিজ প্রোফাইল। ডিজিজ প্রোফাইলে আমরা কি বেসিক ডিজিজ নিয়ে আলোচনা করব। ডিজিজ কাকে বলে, ডিজিজ কত প্রকার, ডিজিজের বিভিন্ন রকম কন্ডিশনগুলো কি কি, ইনফ্লামেশন কি, ইনফ্লামেশন কত প্রকার, এগুলো কি আমরা এখানে আলোচনা করব ডিজিজ প্রোফাইলে। এটা ম্যাক্সিমামই ভাইবার জন্য, ঠিক আছে? ভাইভাতে এটা থেকে বেশি জিনিস জিজ্ঞেস করা হবে। 2 নম্বর, ফার্স্ট সেমিস্টারে আমরা পড়ছি না, প্রথম অধ্যায়টা কি ছিল? শুধুমাত্র ভাইবার জন্য। সেলের আগে, হ্যাঁ ওইটা শুধু ভাইবার জন্য ছিল না। ওকে, 2 নম্বর অধ্যায়টা আমরা পড়বো ডিজিজ, সবগুলা ডিজিজ, DISEASES, ডিজিজ অফ ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে? 3 নম্বর চ্যাপ্টার আমরা পড়বো ডিজিজ অফ বোন, জয়েন্ট এন্ড কানেকটিভ টিস্যু। তার মানে কি? মাসকুলোস্কেলিটাল সিস্টেম। বোন জয়েন্ট কানেকটিভ টিস্যু কি? বোন জয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে কোথায়? মাসকুলোস্কেলিটাল সিস্টেম, তাই না? তাহলে এই সিস্টেমের রোগ পড়ব। এরপরে 3 নাম্বার কি, 4 নাম্বার কি পড়ব? ডিজিজ অফ রেসপিরেটরি সিস্টেম। আমরা ডিজিজগুলো ইচ্ছা করলে এলোমেলো ভাবে পড়তে পারতাম, কিন্তু এলোমেলো ভাবে পড়লে আপনার মনে রাখা কি অনেক কঠিন হয়ে যাবে। সেই জন্য আমরা একদম সুনির্দিষ্ট সিস্টেম ধরে ধরে কি ডিজিজগুলো পড়ব। ডিজিজ অফ রেসপিরেটরি সিস্টেম। ওকে, ডিজিজ অফ রেসপিরেটরি সিস্টেম দেখলে আমি বুঝবো যে কি সমস্যা, রেসপিরেশনের সমস্যা হচ্ছে, তাহলে অ্যাজমা, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, করোনা ভাইরাস, তাই না, কোভিড-19 রেসপিরেটরি সিস্টেমে বলা যায়। নাম্বার 5 আমরা পড়বো কি? ব্লাড এন্ড ব্লাড রিলেটেড ডিসঅর্ডার। ব্লাডের কিছু রোগ আমরা আলাদাভাবে পড়বো, ব্লাড এন্ড ব্লাড ফর্মিং ডিসঅর্ডার। মানে কি? রক্ত এবং রক্ত হওয়া রিলেটেড কি বিভিন্ন রকম প্রবলেম আছে। এখানে আমরা অ্যানিমিয়া পড়বো, অ্যানিমিয়ার বিভিন্ন প্রকার পড়বো, থ্যালাসেমিয়া পড়বো, সবগুলা কি ব্লাড এন্ড ব্লাড ফর্মিং ডিসঅর্ডার থাকবে। 6 নাম্বার কি আসবে? ডিজিজ অফ সিভিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের রোগগুলো হাইপারটেনশন, হাইপোটেনশন, অ্যানজাইনাল প্যাক্টোরিস, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এই টুকটাক রোগগুলোকে আমরা এখানে পড়বো। আসলে একটা অধ্যায় বেসিক কিছু রোগী আমরা পড়বো কিন্তু, ঠিক আছে? বাট পরবর্তীতে যারা কি পরবর্তী সেমিস্টারগুলোতে যাবে, তারা এই চ্যাপ্টারগুলো বিস্তারিত রোগগুলো কি পাবে। ডিজিজ অফ কার্ডিওভাস্কুলার, ডিজিজ অফ নার্ভাস সিস্টেম, তাই না? পড়ছি না আমরা নার্ভাস সিস্টেম? নার্ভাস সিস্টেমে কি রোগ হবে? হেডেক হবে, মাথা ব্যথা হবে, তাই না, মাইগ্রেন হবে, এপিলেপসি হবে, তারপরে কি মেনিনজাইটিস হতে পারে, অ্যালজাইমার ডিজিজ হতে পারে, কত রোগ আছে।
তারপরে কি আছে ডিজিজ অফ এন্ডোক্রাইন সিস্টেম পড়ছেন কিনা ডিজিজ অফ এন্ডোক্রাইন সিস্টেম আমরা কি নিয়ে পড়ছি ম্যাডাম আমি কি হরমোন সেটা নিয়ে। হরমোন নিয়ে পড়ছি ঠিক আছে আগে কি পড়ছেন না পড়ছেন জানি না বাট আমরা যখন ডিজিজ অফ নার্ভাস সিস্টেম পড়বো যে ক্লাসে ওই ক্লাসের যদি নার্ভাস সিস্টেম সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে না পারেন একদম ডাকাতি এটাই ভাবতেছি। একদম ডাকাতি মানে পুরো ডাকাতি কি যে ডাকাতি হবে চিন্তা করতে পারবেন না অন্যগুলা দেখেন একদিন একটা ডিজিজ পড়ার জন্য পুরো বইটাই আপনার লাগবে এখন স্যার ফার্স্ট সেমিস্টার আপনার কাছে একটা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার শেষ সেকেন্ড চ্যাপ্টার কি শুরু হচ্ছে একটা রোগ পড়ার জন্য সবগুলা চ্যাপ্টার একদিনে রাখতে পারে কিন্তু মূল যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা অবশ্যই আপনাকে পারতে হবে যেমন ডাইজেস্টিভ সিস্টেমে রোগ পড়ার জন্য নার্ভাস সিস্টেম লাগবে না ঠিক আছে নার্ভাস সিস্টেম লাগতেই পারে কারণ না হলে আপনি বুঝবেন কি পেট ব্যথা হচ্ছে ব্যথাটা আমাদের ব্রেন পর্যন্ত যাবে কিভাবে কোথায় আসলাম ডিজিজ অফ নার্ভাস সিস্টেম এন্ডোক্রাইন সিস্টেম তাই না এরপরে কি আছে 9 নম্বর অধ্যায়ে আমরা পড়ব ডিজিজ অফ ইউরিনারি সিস্টেম আমরা ইউরিনারি সিস্টেম পড়ছি না ইউরিনারি সিস্টেম কি নিয়ে ডিল করে মূত্র কিডনি তাহলে কিডনি রোগগুলা পড়বো মূত্রের রোগগুলা পড়বো তাই তো এরপরে একটা রোগ আমরা পড়বো মানে কমন এটা কোনো সিস্টেমে না যে কোনো সিস্টেমে হতে পারে ইনফেকশন এবং ইনফেকশিয়াস ডিজিজ মানে ব্যাকটেরিয়ার কারণে কি রোগ হয় ভাইরাসের কারণে কি রোগ হয় এটা বিভিন্ন জায়গায় হতে পারে তাহলে কি ইনফেকশন এইভাবে বললে হবে ইনফেকশন এন্ড ইনফেকশিয়াস ডিজিজ এখানে আমরা টাইফয়েড প্যারাটাইফয়েড ডিপথেরিয়া ডেঙ্গু চিকুনগুনিয়া ম্যালেরিয়া এই টাইপের রোগগুলা কি ইনফেকশন এবং ইনফেকশিয়াস ডিজিজের ভিতরে আলোচনা করা হবে এরপরে আর দুইটা চ্যাপ্টার থাকবে দেখেন এগুলো কিন্তু দেখা যায় এক চ্যাপ্টারেই সব শেষ করে দেওয়া সম্ভব আর আপনাদের তো দিতেই হবে ঠিক আছে দেখা যায় একদিনে এক চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে অথবা সর্বোচ্চ 2 ক্লাস এর জন্যই তো কিছু মাথা নেই। এর আগে তো আমরা মাস ধরে পড়লাম মাথায় কিছুই রোজা ঢুকতো না। মাস আপনার পুরো মানে হেলিকপ্টার নিয়ে দৌড়াইছে। তাহলে ইনফেকশন এবং ইনফেকশিয়াস ডিজিজ দেখেন আমাদের তো শেষ করে দেওয়ার কোনো ব্যাপার না আমি চাইলেই শেষ করে দিতে পারি 2-3 চ্যাপ্টার কিন্তু প্রবলেম কি নিতে হবে আপনাকে সেজন্য আমরা যথেষ্ট ডিলে করে পড়াই কারণ 1 বছরের কোর্স আমরা বলি কি যে 1 বছরে শেষ হবে না এটা আগেই বলে দিই কিন্তু 1 বছরে কি আসলে শেষ করা সম্ভব না 6 মাসে শেষ করা সম্ভব কিন্তু প্রবলেম কাদের হবে আপনাদের এরপরে কি ডিজিজ অফ ভিটামিনস এন্ড মিনারেল ওই যে ফুড এন্ড নিউট্রিশন ঠিক আছে ভিটামিন এন্ড মিনারেল রিলেটেড ডিসঅর্ডার ভিটামিন এন্ড মিনারেল লাস্ট ওয়ান একটাই স্কিন ঠিক আছে ডিজিজ অফ স্কিন বা স্কিন ডিসঅর্ডার এই পর্যন্ত হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টার এখন দেখেন প্রত্যেকটা অধ্যায়ে কিছু না কিছু রোগ আছে প্রথমে আমরা কি পড়ব এই অধ্যায়ে তুলনামূলকভাবে কি রোগগুলা হয় এরপরে কি ওই রোগগুলা থেকে 3টা বা 4টা রোগ বর্ণনা করব ক্লিয়ার কি না প্রত্যেক অধ্যায় একই যে আমরা কি এই অধ্যায়ে এই রোগগুলা হয় এরপর এটা থেকে 3টা 4টা রোগ আমরা পড়ব ক্লিয়ার তো চেষ্টা করুন রেগুলার ক্লাস মিস করার জন্য ক্লাসে না আসার জন্য কোনো সমস্যা নাই ওই যে যেটা ইউটিউব থেকে দেখে নিব ঠিক আছে তাহলে আমাদের টোটাল অধ্যায় কয়টা হলো 12টা অধ্যায় 12টা অধ্যায় আমরা চাইলে কি 12 ক্লাসও শেষ করে দেওয়া যায় তাহলে 12 শুক্রবারে শেষ করে দেওয়া যায় 12 শুক্রবার মানে কয় মাস 3 মাস ঠিক আছে আর লাস্টের দিকে কিছু অধ্যায় আছে ছোট যেমন স্কিন এগুলো খুব ছোট অধ্যায় এক ক্লাস লাগবেও না আবার কিছু অধ্যায় আছে অনেক বড় অধ্যায় যেমন ইনফেকশন ইনফেকশন হার্টের অবস্থাতে এই দুটো হয়তো অনেক বড়। ছোট অধ্যায় এগুলোই বড়। ডাইজেস্টিভ সিস্টেমটা একটু বড় ইনফেকশন ইনফেকশিয়াসটা একটু বড় আর বাকিগুলো সব ছোট ছোট অধ্যায় এখানে ফার্স্ট সেমিস্টারে তো ড্রাগ আর ওকে ফাইন তাহলে আজকে এই পর্যন্তই থাক ঠিক আছে নেক্সট ক্লাস আশা করি বই পেয়ে যাবেন বই পেয়ে গেলে আমরা ডিজিজ প্রোফাইলটা শুরু করব ঠিক আছে ওকে থ্যাংক ইউ